আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই চতুর্থ পর্বে আপনাদেরকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা তৃতীয় পর্বে অবগত হয়েছিলেন যে আমরা চতুর্থ পর্বে আরবি বর্ণমালার রূপ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমরা যখন বাংলা পড়ি তখন বাংলা পড়তে গিয়ে বাংলার উচ্চারণ যখন করছি বা লিখতে যখন যাচ্ছি তখন লিখতে এবং পড়তে উভয় ক্ষেত্রে কিন্তু বাংলার পরিপূর্ণ রূপটা কি কিন্তু উল্লেখ করতে হয় বা লিখতে হয়। আর আরবি বর্ণমালার পদ্ধতি হলো যে পূর্ণ রূপ আসে না, বরং এর শুরুতে একরকম হয়। যেমন বা বর্ণটি শুরুতে একরকম হবে, মাঝে একরকম হবে, শেষে একরকম হবে। এজন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, জরুরি হবে যে আমরা বর্ণগুলোর রূপ সম্পর্কে জানব। যদি আমরা রূপ না চিনতে পারি, না জানতে পারি, তাহলে আমরা আরবি পড়তে পারবো না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবো না। এজন্য আমাদের উচিত হবে আরবি বর্ণমালার রূপ সম্পর্কে অবগত হওয়া, রূপ চেনা। তো আমরা শুরু করছি আরবি বর্ণমালার রূপ নিয়ে। তো শুরু করছি আরবি বর্ণমালার রূপ দিয়ে। আজকে আমরা প্রথম বর্ণ উল্লেখ করব আলিফ। আমরা প্রথম পর্বে শিখেছিলাম মোট 15টি বর্ণ। 15টির বর্ণের প্রথমটি হলো আলিফ। আমরা আলিফ নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা আলিফের পূর্ণ রূপ লিখছি। দেখুন, আলিফের পূর্ণ রূপ, কিন্তু আলিফ শুরুতে এরকম হবে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আলিফ কিন্তু এরকম খালি অবস্থায় শুরুতে আসবে না, এতটুকু মাথায় রাখতে হবে। আলিফ কখনো শুরুতে এইরকম খালি অবস্থায় আসবে না, কখনো তার উপরে এরকম থাকবে, না হয় এরকম থাকবে, না হয় এরকম থাকবে, না হয় এরকম থাকবে, এরকম কিছু একটা থাকবে। আলিফ শুরুতে আসবে না। আলিফের পূর্ণ রূপ হলো, দেখুন আমি আপনাদেরকে লেখা দেখাচ্ছি, এ হলো আলিফ। কিন্তু আমরা যখন শব্দের মাঝে আলিফ নিয়ে আসবো, মনে করেন শব্দের মাঝে আলিফ, তখন আলিফটা এরকম হয়ে উঠবে। অর্থাৎ আলিফের পূর্বে আরও কোনো বর্ণ থাকতে হবে, আলিফের পূর্বে আরও কোনো বর্ণ থাকতে হবে, তাহলে এদিকে যুক্ত হয়ে এসে আলিফ মাঝে এরকম হবে। এরপরে আলিফের এই দিকে বামে আর কোনো বর্ণ যুক্ত হতে পারবে না। আলিফের পরে যদি আলিফের সঙ্গে লাগানোই যদি আবার কোনো বর্ণ যুক্ত হয়, তখন সেটা আলিফ আর আলিফ থাকবে না, অন্য বর্ণ হয়ে যাবে। এজন্য আমরা এতটুকু মাথায় রাখবো যে আলিফ কখনো বাঁ দিকের বর্ণের সঙ্গে যুক্ত হবে না, সবসময় ডান দিকের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকবে মাঝে। শেষের অবস্থা আপনাদেরকে বলছি, এটা হলো শব্দের মাঝখানে, আর আলিফের রূপ হলো শব্দের শেষে। একই রূপ হবে, মাঝে যেমন রূপ হবে শেষেও তেমন রূপ হবে। আপনাদেরকে একটু দেখাই উদাহরণ। যেমন দেখুন, আমরা শুরুতে বা নিলাম, বায়ের সাথে আমরা আলিফকে যোগ করে দিলাম, দে হলো কি বা আলিফ। প্রিয় দর্শক, আবার ভালো করে বোঝার চেষ্টা করুন। এরপরে কিন্তু বাঁ দিকে কোনো বর্ণ তার সাথে আলিফের সাথে যুক্ত হবে না, আলিফ সর্বদাই এরকম খালি থাকবে, বাঁ দিকের কোনো বর্ণের সঙ্গে যুক্ত হবে না, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আলিফ তার পূর্ণরূপ এরকম, মাঝে শব্দের মাঝে এরকম, শব্দের শেষে এইরকম। শব্দের মাঝে এবং শেষে রূপ হবে একই রকম, পার্থক্য নেই, এতটুকু মাথায় রাখবেন। এরপরে যাচ্ছি বা বর্ণতে। জি দেখুন, আমরা লিখলাম বা বর্ণের পূর্ণ রূপ। আমরা পড়েছিলাম এইভাবে বা। এখন আমরা শিখব বা বর্ণের শুরুতে, বা বর্ণ শুরুতে কেমন হয়, মাঝে কেমন হয়, শেষে কেমন হয়। দেখুন প্রিয় দর্শক, আমরা বা বর্ণের পূর্ণ রূপ লিখেছি। এখন বা বর্ণ আমরা শুরু, মাঝ, শেষ চিনব। বা বর্ণের শুরুতে এরকম এক দাঁতের নিচে একটা নুক্তা থাকবে, এরপরে মাঝের অবস্থা হবে এই রকম, মাঝে এক দাঁতের নিচে একটা নুক্তা হবে, এবং শেষে তার পূর্ণ রূপটার মতোই থাকবে, পূর্ণরূপই হবে। দেখুন, শুরুতে এক দাঁতের নিচে, মাঝে এক দাঁতের নিচে নুক্তা, শেষে লম্বা পেটের নিচে নুক্তা, এ হলো বা। আমরা যদি এইভাবে বলি, দেখুন বা শুরুতে এরকম, বা
মাঝে এরকম, বা শেষে এরকম। তাহলে বায়ের শুরুর রূপটা ধরন একরকম হচ্ছে, আকৃতি এক ধরনের হচ্ছে, আর মাঝের ধরন এক রকম হচ্ছে, শেষে আরও ভিন্ন রকম হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম বা। শুরুতে এক দাঁতের নিচে এরকম এক নুক্তা থাকলে বা, মাঝে দাঁত উঠানো থাকলে তার নিচে এক নুক্তা থাকলে বা, শেষে তার পূর্ণরূপ থাকলে বা। আমরা বা বর্ণ শিখে নিলাম। এবার চলুন তা বর্ণ। প্রিয় দর্শক দেখুন, আমি তা বর্ণের পূর্ণরূপ লিখেছি। তা এইরকম করে লিখতে হয়, তা এর পূর্ণরূপ। যখন আমরা তাকে তার তিন অবস্থায় চিনব, তিনটা রূপ চিনব, তখন আবার পরিবর্তন হবে বায়ের মতোই। তিনটা বর্ণ আমরা বলতে পারি, পাঁচটা বর্ণ একেবারেই কাছাকাছি হবে। আমরা বলে নিচ্ছি, আপনাদেরকে পাঁচটা বর্ণ এ বা দিয়েই শেখাবো। তার একটি হলো, আমরা প্রথমে শিখলাম বা, দ্বিতীয় বর্ণে শিখব তা, তৃতীয় বর্ণে শিখব সা, তারপরে চতুর্থ বর্ণে শিখব নুন, পঞ্চম বর্ণে শিখব আমরা ইয়া। দেখুন, আমরা প্রথমে বা শিখলাম, এখন আমরা শিখব তা বর্ণ। দেখুন, এক দাঁতের উপরে দুইটা নুক্তা দিলে তা হয়ে গেল, এক দাঁতের উপরে দুইটা নুক্তা দিলে তা হয়ে গেল। এক দাঁতের উপরে দুইটা, পূর্ণরূপের উপরে যদি আমরা দুইটা নুক্তা দিই তাহলে তা হয়ে গেল। শুরুতে একরকম, মাঝে একরকম, শেষে একরকম। দেখুন, আমরা যদি এইভাবে বলি, শুরুতে তা, মাঝে তা, শেষে তা, এরকম হয়ে আসবে। এ হলো তা। তাহলে তায়ের রূপ শুরুতে একরকম, মাঝে একরকম, শেষে একরকম। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে সা বর্ণ শেখাই। দেখুন প্রিয় দর্শক, আমরা সা বর্ণ লিখেছি। সা বর্ণের পূর্ণরূপ এই রকম। যখন আমরা সা বর্ণের শুরু, মাঝ, শেষ চিনতে যাব, তখন এইভাবে আসবে। এক দাঁতের উপরে তিনটা নুক্তা দিলে সা, মাঝের এক দাঁতের উপরে তিনটা নুক্তা দিলে সা, শেষে পূর্ণরূপের উপরে এরকম তিনটা নুক্তা দিলে হয়ে গেল সা। দেখুন, আমরা সায়ের পূর্ণরূপ লিখেছি। সাকে যখন আমরা এককভাবে লিখব, পৃথক করে লিখব, লিখতে গেলে তখন আমরা সাকে এইভাবে লিখতে হবে আমাদেরকে। আমরা যখন লিখব তখন আমাদের লিখতে হবে পূর্ণরূপ এইভাবে। কিন্তু যখন আমরা যুক্ত করে লিখব, যুক্ত করে লেখার সময় সা হবে এইরকম। মাঝ শুরুতে এরকম এক দাঁতের উপরে তিন নুক্তা, মাঝে এক দাঁতের উপরে তিন নুক্তা, আর শেষে তার পূর্ণরূপটা থাকবে পূর্ণরূপের উপরে তিন নুক্তা, হয়ে গেল সা। তাহলে আমরা শিখলাম বা, তা, সা। একই ধরন, বায়ের এক নুক্তা থাকবে নিচে, তায়ের নুক্তা থাকবে দুইটা উপরে, সায়ের নুক্তা থাকবে উপরে তিনটা। এইভাবে আমাদেরকে চিনতে হবে। এরপরে আমরা চিনব একই ধরনের নুন। দেখুন প্রিয় দর্শক, দেখুন আমি নুন বর্ণকে তার পূর্ণরূপ দিয়ে লিখেছি। আমরা যদি পৃথকভাবে, এককভাবে নুন লিখি তাহলে এইভাবে লিখতে হবে। এখন যদি নুন যুক্ত হয়, ডানে বামে কোনো বর্ণের সাথে যুক্ত হয়, তখন নুনের শুরুটা হবে এরকম, এক দাঁতের উপরে এক নুক্তা, এ হলো নুন। আবার যদি আমরা মাঝের এক দাঁতের উপরে একটা নুক্তা দিই তাহলে হয়ে গেল নুন। আমরা যদি শেষের তার পূর্ণরূপ লেখা আছে, এর ভিতরে যদি আমরা তার উপরে যদি একটা নুক্তা দিই তাহলে হয়ে গেল নুন। দেখুন, নুনের এককভাবে পূর্ণরূপ লেখা আছে, কিন্তু নুনের শুরু, মাঝ, শেষ তার ভিন্ন ভিন্ন হচ্ছে। নুনের শুরু একরকম দেখতে, মাঝে দেখতে আর একরকম, শেষে তার আর একরকম। দেখুন, আমরা যদি পৃথক করি, শুরুটা কেমন হবে? নুনের শুরুটা এই রকম হচ্ছে। আমরা যদি নুনের মাঝখানের রূপ লিখি তাহলে মাঝের রূপ হচ্ছে এই রকম। তার মানে তার নুনের ডান দিকে কোনো বর্ণ থাকতে হবে, বাঁ দিকে কোনো বর্ণ থাকতে হবে। আমরা ধরে নিলাম যে তার পাশে আরেকটা আমরা নুন লিখলাম, তাহলে আমাদের পাশে যদি আরেকটা নুন লিখতে যাই, নুন লিখতে গেলে আমাদের নুন থাকতে হবে এইভাবে। তার মানে
তার ডানে আরও অন্য কোনো বর্ণ থাকতে হবে। প্রিয় দর্শক, তাহলে আমরা নুন বর্ণ শিখলাম। তার পূর্ণরূপ এককভাবে এরকম, তার মাঝে শুরুতে এই ধরনের হবে, মাঝে এরকম হবে, আর শেষে এরকম থাকবে। প্রিয় দর্শক, আমরা শিখলাম নুন। এখন আমরা শিখব ইয়া। প্রিয় দর্শক, দেখুন আমরা ইয়ার এককভাবে পূর্ণরূপ লিখেছি। আমরা বলবো কি? ইয়া। আমরা ইয়াকে কখনো ইয়া বলবো না, ইয়ে বলুন। ইয়া, ইয়ার একক রূপ আমরা লিখেছি। এখন আমরা যদি ইয়াকে চিনতে যাই, শুরুতে কেমন হবে, মাঝে কেমন হবে, শেষে কেমন হবে, তাহলে আমরা এক দাঁতের নিচে যদি দুইটা নুক্তা বসাই, দুইটা নুক্তা বসালে হয়ে গেল ইয়া। দেখুন, এরপর যদি আমরা মাঝের দাঁতের নিচে যদি দুইটা নুক্তা বসাই তাহলে হয়ে গেল ইয়া। এরপরে তার পূর্ণরূপটাই লেখা আছে, এখানে যদি আমরা একটা নুক্তা বসাই তাহলে হয়ে গেল ইয়া। প্রিয় দর্শক, ইয়া কখনো নুক্তা হয়, নুক্তাওয়ালা হয়, আবার কখনো নুক্তাবিহীন হয়। নুক্তা না থাকলেও আমাদেরকে এরকম পেঁচানো যদি থাকে, বাঁকা যদি থাকে, তাহলে ধরে নিতে হবে ইয়া। যদি নুক্তা থাকে তাহলে তো আমরা সহজেই চিনতে পারছি ইয়া। তাহলে আমরা, প্রিয় দর্শক দেখুন, আমরা ইয়ার একক পূর্ণরূপ লিখেছি এইভাবে। এখন আমরা যদি পৃথক করে দেখতে যাই, চিনতে যাই, তাহলে শুরুটা হবে এই রকম। দেখুন, শুরু হবে ইয়ার এরকম। আমরা যদি মাঝের রূপ লিখতে যাই তাহলে ইয়ার মাঝের রূপ হবে এই রকম। আমরা যদি শেষের রূপ লিখতে যাই তাহলে ইয়ার শেষের রূপ হবে এই রকম। দেখুন, শুরু, মাঝ, শেষ। প্রিয় দর্শক, আমাদের একটি বর্ণ দিয়ে 5টি বর্ণ শেখা হলো। শুরুতে শিখলাম আমরা বা, তারপরে শিখলাম তা। বা শিখলাম কি? বায়ের নিচে যদি এক নুক্তা থাকে তাহলে বা। তারপরে যদি এক দাঁতগুলোর ওপরে দুইটা করে নুক্তা থাকে তাহলে হয়ে গেল তা। তারপরে যদি আমরা শিখি শেষে যদি দুই নুক্তা থাকে তাহলে হলো তা। এরপরে আমরা সা শিখলাম কিভাবে? এক দাঁতের ওপরে যদি 3 নুক্তা থাকে তাহলে সা, মাঝে এক দাঁতের ওপরে 3 নুক্তা থাকলে সা, শেষে তার পূর্ণরূপের উপরে 3 নুক্তা থাকলে সা। আমরা তারপরে নুন শিখলাম। এক দাঁতের ওপরে যদি 1 নুক্তা থাকে তাহলে নুন, এক দাঁতের ওপরে, মাঝে এক দাঁতের ওপরে 1 নুক্তা থাকলে নুন, শেষে তার পূর্ণরূপের উপরে একটা নুক্তা থাকলে নুন। তারপরে ইয়া শিখলাম। এক দাঁতের নিচে যদি 2 নুক্তা থাকে তাহলে ইয়া, মাঝের এক দাঁতের নিচে যদি 2 নুক্তা থাকে তাহলে ইয়া। তারপরে শেষে এরকম পেঁচানো যদি বাঁকা করে লেখা আছে এরকম, তার নিচে যদি 2 নুক্তা দেওয়া থাকে তাহলে ইয়া। আমরা 5টা বর্ণ শিখলাম এক বর্ণ দিয়ে, বা দিয়ে 5টা শিখলাম। বা, তা, সা, নুন, ইয়া। মাশাআল্লাহ, আমাদের 5টি বর্ণ শেখা হয়ে গেছে। তো আমি এইভাবে বলতে চাইনি, তারপর আপনাদেরকে বললাম যে 5টা বর্ণ চেনা যায়। তো আমরা চিনলাম 3টি বর্ণ। আমরা এভাবে নিব, প্রথম 15টি বর্ণ আমরা এভাবে নিব যে প্রথম পর্বে আমরা 15টি বর্ণ উচ্চারণ করেছি, সেই 15টি বর্ণের রূপ আমরা চিনব চতুর্থ পর্বে। প্রিয় দর্শক দেখুন, আমরা 5টি বর্ণকে আবার এভাবে উল্লেখ করছি। দেখুন, নিচে এক নুক্তা দিলে হয়ে গেল বা, মাঝের এক দাঁতের নিচে একটা নুক্তা দিলে হয়ে গেল বা, শেষের পূর্ণরূপ লেখা আছে বায়ের, তার নিচে একটা নুক্তা দিলে হয়ে গেল বা। প্রিয় দর্শক, আমরা যদি এই এক নুক্তার সাথে আরেকটা নুক্তা যোগ করে দিই, বলুন তো কি হলো? ইয়া হয়ে গেল। মাশাআল্লাহ, আমরা ইয়া শিখে নিলাম। আমরা যদি আরেকটা নুক্তা বসিয়ে দিই তাহলে ইয়া হয়ে গেল। আবার এখানে যদি একটা নুক্তা বসিয়ে দিই তাহলে ইয়া হয়ে গেল। কিন্তু ইয়ার পেটটা এই রকম হবে না, বরং ইয়া একটু বাঁকা থাকবে। দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। 2টা নুক্তা এইভাবে থাকবে, তাহলে হবে ইয়া। প্রিয় দর্শক, তাহলে আমরা বা এবং ইয়া, বায়ের নিচে নুক্তা থাকে, ইয়ারও নিচে নুক্তা থাকে। বায়ের 1 নুক্তা, ইয়ার 2 নুক্তা আমরা চিনে নিলাম। দেখুন প্রিয় দর্শক, এবার আমরা চিনব তা বর্ণ। দেখুন, আমরা যদি ওপরে 2টা নুক্তা বসাই তাহলে তা, মাঝে 2টা নুক্তা বসালে তা, আর এর ভিতরে পেটের উপরে 2টা নুক্তা বসালে তা। দেখুন, তা, তা, তা। প্রিয় দর্শক, আমরা যদি আরেকটি করে নুক্তা বাড়িয়ে দিই, ওপরে বসাই,
দেখুন, তাহলে হয়ে গেল সা। আমরা যদি আরেকটা নুক্তা বসাই তাহলে মাঝের দাঁতে 3 নুক্তা থাকলে সা। আমরা যদি আরেকটা নুক্তা বসিয়ে দিই তাহলে হয়ে গেল সা। প্রিয় দর্শক, আমরা তাহলে শিখে গেলাম সা। এরপরে আপনাদেরকে চেনাবো নুন বর্ণ। দেখুন, আমরা যদি প্রথমে একটা নুক্তা দিই তাহলে হলো নুন। জি, এক নুক্তা থাকলে নুন। তারপরে দেখুন আরেকটা মাঝের দাঁতে আরেকটা নুক্তা থাকলে নুন। এখন শেষে এসে হবে কি, লম্বা পেট থাকবে না, বরং পেটটা একটু গোল হবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি, পেটটা একটু গোল হবে, এটা হলো নুন। তাহলে আমরা এক বর্ণ দিয়ে 5টি বর্ণ শিখতে পারলাম। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং চিনতে পেরেছেন। এখন আমরা তার পরের বর্ণে যাব। একই আকৃতিতে 3টি বর্ণ হবে, আপনাদেরকে আমরা সেইটা দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আমরা প্রথমে একটি বর্ণ লিখেছি হ্যাঁ। আপনারা বলতে পারেন যে আমরা তো জিম আগে পড়েছি, তাহলে জিম কেন নিয়ে আসলেন না? আমরা এই কারণে নিয়ে আসলাম না যে হ্যাঁ বর্ণ আগে লিখে আপনাদেরকে চিনাবো আরও 2টি বর্ণ। দেখুন, আমরা হায়ের পূর্ণরূপ লিখেছি, হায়ে কোনো নুক্তা থাকবে না, নুক্তাবিহীন হরফ হলো হ্যাঁ। বলুন একবার হ্যাঁ, আরেকবার বলুন হ্যাঁ। বাতাস বের করতে হবে বর্ণে, হ্যাঁ। জি, তাহলে হ্যাঁ বর্ণ আমরা লিখেছি। হ্যাঁ বর্ণ শুরুতে কেমন হয় দেখুন, তার একক পূর্ণরূপ লিখেছি। এখন শুরুতে হ্যাঁ বর্ণ এইরকমভাবে আসবে, মাঝে এইভাবে আসবে, শেষে এইভাবে আসবে। দেখুন, আমরা যদি একটা একটা করে দেখাই, শুরু, দেখুন আরও কোনো বর্ণ থাকবে এরকম, আরও কোনো বর্ণের সাথে থেকে এরকম হবে হ্যাঁ। এরপরে শেষে আরও কোনো বর্ণ থেকে শেষের রূপটা হবে এরকম। দেখুন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা হ্যাঁ চিনলাম। এখন যদি আমরা হ্যাঁ বর্ণের সাথে মাঝে একটা এরকম নুক্তা বসিয়ে দিই তাহলে দেখুন হ্যাঁ বর্ণকে আমরা বানাতে পারলাম জিম। হ্যাঁ বর্ণের পেটে একটা নুক্তা দিয়ে দিলে বা নিচে একটা নুক্তা দিয়ে দিলে এর উচ্চারণ হয়ে গেল জিম। এ বর্ণ হয়ে গেল কি, জিম। এখন আমরা জিমের শুরু মাঝ শেষ যদি চিনতে চাই তাহলে একটা নুক্তা দিয়ে দিলাম, হায়ের নিচে এক নুক্তা দিলে জিম। এখানে যদি হায়ের নিচে আর এক নুক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল জিম। আর এর নিচে যদি একটা বর্ণ নুক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল জিম। প্রিয় দর্শক, তাহলে জিমের পূর্ণরূপ এমন, আমরা জিম লিখেছি, কিন্তু শব্দের শুরুতে বা মাঝে শেষে, শব্দের শুরু মাঝ শেষ 3টা বর্ণের রূপ কেমন হবে তা আমরা আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন, শুরুতে জিম এরকম হবে, মাঝে জিম এমন হবে, শেষে জিম এরকম হবে। প্রিয় দর্শক, আমরা যদি এই 3টা নুক্তা মুছে দিই, মুছে দিয়ে আমরা যদি নুক্তা ওপরে বসাই, দেখুন ওপরে যদি নুক্তা বসাই তাহলে এই বর্ণটি হয়ে গেল খ। প্রথমে বর্ণ শিখলাম হ্যাঁ, তারপরে শিখলাম জিম, তারপরে শিখলাম, তারপরে নুক্তা দিলাম খ। ওপরে নুক্তা দেওয়াতে বর্ণটি হয়ে গেল খ। প্রিয় দর্শক, খ বর্ণের একক রূপ লেখা আছে, পৃথকভাবে লিখলে এইভাবেই লিখতে হবে। এখন আমরা যদি খকে শুরু মাঝ শেষ চিনতে চাই তাহলে ওপরে একটা নুক্তা দিলে খ, এখানে ওপরে একটা নুক্তা দিয়ে দিলে খ, শেষে এখানে একটা নুক্তা দিলে হয়ে গেল খ। 3টা রূপ, শুরু মাঝ শেষ। দেখুন, আমরা যদি এভাবে বুঝি পৃথক করে, খ বর্ণের শুরু এরকম, খ বর্ণের মাঝে এরকম, খ বর্ণের শেষে এরকম 3টা রূপ, খ খ খ। তাহলে আমরা একটা বর্ণ দিয়ে 3টা বর্ণ চিনলাম। বলুন তো, আমরা প্রথমে চিনলাম হ্যাঁ, এ দেখুন
আমরা মুছে দিলাম, বর্ণ নুক্তা মুছে দিলাম, নুক্তা মুছে দিয়ে আপনাদেরকে চেনাচ্ছি। দেখুন হা, শুরুতে হা, মাঝে হা, শেষে হা। তারপরে আমরা পৃথক করে দেখিয়েছি আপনাদেরকে। হার মাথাটা শুরুতে এরকম হবে, হায়ের মাথা মাঝে এরকম হবে, হায়ের মাথা শেষে এরকম হবে। আমরা যদি একটা নুক্তা বসিয়ে দিই তাহলে হয়ে গেল জিম। আমরা যদি একটা নুক্তা এখানে বসাই, শুরুতে জিম, মাঝে জিম, শেষে জিম। আমরা যদি পৃথকভাবে দেখাই তাহলে নিচে একটা নুক্তা দিলে হয়ে গেল জিম, মাঝের এই রূপের উপরে নিচে একটা যদি আমরা নুক্তা বসিয়ে দিই তাহলে হয়ে গেল জিম, শেষের এই রূপের নিচে যদি একটা নুক্তা বসাই তাহলে হয়ে গেল জিম। আমরা যদি নুক্তা মুছে দিই, নুক্তা মুছে দেওয়ার পরে আমরা যদি উপরে আবার একটা নুক্তা দিয়ে দিই, উপরে একটা নুক্তা দিয়ে দিলে এই বর্ণটি হয়ে গেল খ। প্রিয় দর্শক, এখন শুরুতে ক্ষয়ের রূপ এরকম, মাঝে ক্ষয়ের রূপ এরকম, শেষে ক্ষয়ের রূপ এরকম। আমরা যদি পৃথকভাবে আপনাদেরকে দেখাই তাহলে শুরুতে ক্ষয়ের রূপ এরকম, মাঝে ক্ষয়ের রূপ এইরকম, শেষে ক্ষয়ের রূপ এরকম। আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন, বর্ণের রূপ চিনতে পেরেছেন। বেশি বেশি দেখতে থাকুন, চর্চা করতে থাকুন, ইনশাআল্লাহ আরবি বর্ণমালার রূপ সম্পর্কে আপনি ভালো বুঝতে পারবেন, ইনশাআল্লাহ ভালোভাবে জেনে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এরপরের একই আকৃতিতে দুইটি বর্ণ, সেটি হলো সিন। সেই বর্ণ আপনাদেরকে এখন আমরা চেনাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখুন, আমরা এখন সিন লিখেছি। সিন পূর্ণরূপ এইরকম। সিনকে যখন আমরা পৃথকভাবে লিখব তখন সিন দেখতে এরকম হবে। এখানে তিনটা দাঁত থাকবে আর তার পেটটা থাকবে একটু গোল, তাহলে সিন। তাহলে আমরা সিন চিনলাম, সিনের পূর্ণরূপ চিনলাম। এখন শব্দের শুরুতে সিন কেমন হবে? শব্দের শুরুতে সিন এরকম হবে, শব্দের মাঝে সিনের রূপ এরকম হবে, আর শেষে সিনের রূপ এরকম হবে। সিন খুবই সহজ, কঠিন নয়। দেখুন, সিন যদি আমরা শুরুতে লিখতে যাই তাহলে সিন শুরুতে এরকম, সিনকে যদি মাঝে বসাতে যাই তাহলে সিন এরকম, সিনকে যদি আমরা শেষে লিখতে যাই তিহিত সিন, শেষে এরকম। দেখুন, সিনের শুরু, মাঝ, শেষ। প্রিয় দর্শক, এখন আমরা সিন চিনলাম। সিন এই তিন দাঁতের ওপরে যদি আমরা তিনটা নুক্তা বসাই, তিনটা নুক্তা বসালে এই বর্ণ হয়ে গেল শিন। আবার বলুন, শিন। আমরা সতর্ক করেছিলাম যেন এই বর্ণকে উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট গোল না হয়ে যায়, শিন এমন যেন না হয়ে যায়। আমরা বলেছিলাম যে মুখ স্বাভাবিক থাকবে। দেখুন, শিন, তাহলে শিন হলো। এখন আমরা শিনের শুরু চিনব। তিনটা নুক্তা বসিয়ে দিলে হয়ে গেল শিন, মাঝে তিনটা নুক্তা বসালে হয়ে গেল শিন, শেষের রূপে তিনটি নুক্তা বসালে হয়ে গেল শিন। যদি আমরা পৃথকভাবে চিনতে যাই তাহলে পৃথকের শুরুতে সিনের রূপ হবে এরকম, মাঝে সিনের রূপ হবে এরকম, শেষে সিনের রূপ হবে এরকম। তাহলে আমরা আরও দুইটি বর্ণ চিনলাম। প্রিয় দর্শক, আমরা চিনলাম কি? আমরা এখানে আপনাদেরকে বলছি নুক্তা মুছে দিলাম। দেখুন, নুক্তা মুছে দিলে আপনার জন্য সব থেকে সহজ হবে চিনতে যে একই ধরনের একই বর্ণ। নুক্তা মুছে দিলে সিন, আর তার সাথে নুক্তা লাগিয়ে দিলে হয়ে গেল শিন। তাহলে শিনের শুরু, মাঝ, শেষ, তিনটি রূপ আমাদের শিনের চিনা হয়ে গেল। মাশাআল্লাহ। এর পরের বর্ণ আমরা যাচ্ছি সদ। প্রিয় দর্শক, আমি সদ বর্ণ এর পূর্ণরূপ লিখেছি। এখন আমরা সদ বর্ণের শুরু, মাঝ, শেষ চিনব। দেখুন, আমরা যদি শুরু চিনতে যাই তাহলে সদ বর্ণটি শুরুতে এরকম আসে। আমরা যদি মাঝখান চিনতে চাই তাহলে মাঝে সদ এরকম আসে। আমরা যদি সদের শেষ রূপ চিনতে চাই তাহলে সদের শেষ রূপটা হবে এরকম। দেখুন, সদের একক রূপ এইরকম, শব্দের শুরুতে সদের রূপ এরকম,
শব্দের মাঝে সদের রূপ এরকম, শব্দের শেষে সদের রূপ এরকম। দেখুন আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি যুক্ত করে। দেখুন সদ লিখছি, প্রিয় দর্শক তিন রূপ, শুরুতে একরকম, মাঝে একরকম, শেষে একরকম। কিন্তু আমরা যতই বলি একরকম, আলাদা আলাদা, দেখা যাচ্ছে একই ধরনের, শুধুমাত্র শেষে পার্থক্য আছে, পেটটা একটু গোল আছে। দেখুন খুবই সহজ, সিন শিন পড়েছি, সিন শিন চিনেছি, ঠিক সদও একরকম, কঠিন নাই। দেখুন মুখগুলো গোল, তার মাথা গোল। এই যে সদ, সদের পূর্ণরূপ লেখা আছে, কিন্তু সদ শুরুতে এরকম হবে, পেট আর গোলটা আসবে না, মাঝে এরকম হবে, পেটটা আর গোল হবে না, শেষে তার পূর্ণরূপটা আসবে। এ হয়ে গেল সদ। প্রিয় দর্শক আমরা যদি এই সদের একক রূপের ওপরে যদি একটা নুক্তা বসিয়ে দিই, তাহলে এটার মানে হরফ পরিবর্তন হয়ে গেল নুক্তা দেওয়ার কারণে। কি হলো সেটা? বদ। আমরা প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম যে কঠিন হরফ, আর কঠিন আপনাদের সহজ করে দিয়েছিলাম এভাবে যে দাঁতের নাম উল্লেখ করে জিহ্বার কিনারা সাইড লাগিয়ে আপনাদেরকে উচ্চারণ করতে বলেছিলাম। এভাবে আমাদের জন্য সহজ হয়েছিল যে আমরা জিহ্বার কিনারা ওপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব বদ। তাহলে সদের উপরে নুক্তা বসিয়ে দিলে হয়ে গেল বদ। প্রিয় দর্শক আমরা যদি শুরুতে সদের উপরে একটা নুক্তা বসিয়ে দিই তাহলে হয়ে গেল বদ। আমরা যদি মাঝে একটা নুক্তা বসিয়ে দিই সদের মাথায় তাহলে হয়ে গেল দদ। শেষ রূপের উপরে যদি আমরা একটা নুক্তা বসিয়ে দিই হয়ে গেল বদ। প্রিয় দর্শক তাহলে আমরা চিনে গেলাম 15টি হরফের রূপ। সেই সাথে আমি যুক্ত করেছিলাম আরও 2টি হরফ, দ্বিতীয় পর্বের 2টি হরফ, সেটি কি নুন এবং ইয়া। বা চিনাতে গিয়ে আপনাদেরকে চিনিয়েছিলাম যে নুন এবং ইয়া এই 2টি বর্ণও কিন্তু বায়ের মতোই দেখতে দেখা যায় এবং লিখতেও আসে। প্রিয় দর্শক আমরা আজকের এই প্রথম পর্বের 15টি বর্ণের রূপ সম্পর্কে অবগত হলাম। অবশ্য আমরা চর্চা করব যে আরবি বর্ণমালার রূপ পরিবর্তন হয়, শুরুতে একরকম হয়, মাঝে একরকম হয়, শেষে একরকম হয়। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আজকের এই চতুর্থ পর্বে 15টি হরফের যে রূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম, আপনাদেরকে জানালাম, সেই বিষয়ে আপনারা চর্চা করবেন। সেই সাথে আপনার সাথে যারা আছেন, আপনার অধীনে যারা আছেন, তাদেরকেও আপনারা চর্চা করার জন্য গুরুত্ব দিবেন, গুরুত্ব দিতে বলবেন, অনুরোধ জানাবেন। এ বলে আজকের চতুর্থ পর্বের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।